Okay students, I welcome you all to my channel again Civil Engineering in Bengali. আজকে আমরা ফ্লেক্সিবল পেমেন্ট ডিজাইনের যে নেক্সট টপিকটা আছে ট্রায়াক্সিয়াল মেথড টেস্ট সেটা করব। এরপরে আরেকটা টেস্টই বাকি থাকবে, আরেকটা টেস্ট না আর আরেকটা মেথড বাকি থাকবে, সেটা করে আমাদের ফ্লেক্সিবল পেমেন্ট ডিজাইনটা শেষ হয়ে যাবে। তো আজকের যেই মেথডটা আছে ট্রায়াক্সিয়াল মেথড, এর যদি ফর্মুলাটা আমরা দেখি যে ফর্মুলার মাধ্যমে করা হয়, ফর্মুলাটা একটু বড় এবং একটু মানে ক্যালকুলেটর ছাড়া করাটা মুশকিল আর কি। তো সেই জন্য হয়তো প্রিলিমসের কোনো কোশ্চেনে ডাইরেক্টলি এর মানে অঙ্ক আসে না, কিন্তু এই মেথডটা জেনে তুমি অন্যান্য বিভিন্ন জায়গার কি বলবো মানে ধরো অন্য মেথডের মাধ্যমে তুমি একটা পেভমেন্ট ডিজাইন করেছো, সেই পেভমেন্টটার ভাগ স্মলার ভাগে ভাগ করা সম্ভব। কিভাবে কি হয় আমি সব জানাচ্ছি, এবং এর যে পার্ট আছে মানে ধরো অঙ্কটা এত বড়, অঙ্কটার ছোট পার্ট একটা আছে, সেই পার্ট থেকে কিন্তু কোশ্চেন্স আসতেই পারে। তো জিনিসটা জেনে নাও কিভাবে কি করতে হয়। বেশি সময় আমি নিব না, তাড়াতাড়ি ক্লাসটাকে ওয়াইন্ড আপ করব। তাহলে আমরা কি দেখছি এখন? ট্রাইঅ্যাক্সিয়াল মেথড। এবার এটা তো সয়েল মেকানিক্সেরও একটা মেথড আছে, তো এখানে তোমাকে লিখতে হবে ট্রাইঅ্যাক্সিয়াল মেথড টু ডিজাইন ফ্লেক্সিবল পেভমেন্ট। তো আমরা কি করে কি করতে পারি দেখো। ওকে, টিপি মানে পেভমেন্টের থিকনেস ইন সেন্টিমিটার। ঠিক আছে, এই একটা ফর্মুলা, যে ফর্মুলাটা তোমাকে একটু মনে রাখতে হবে অঙ্কটা করার জন্য। 3pxy ডিভাইডেড বাই 2 পাই ইএস ইন্টু ডেল্টা তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু, মানে এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে ধরো, ইন্টু ইএস বাই ইপি টু দি পাওয়ার 1/3। দ্য ফর্মুলা ইজ লিটল বিগ, কিন্তু এই ফর্মুলার যে টার্মসগুলো আছে না, এই যে 3pxy ইএস ডেল্টা, এগুলো একটু তোমাদের জানা দরকার টু ফাইন্ড এ কোরিলেশন বিটুইন পেভমেন্ট থিকনেস অ্যান্ড প্যারামিটার্স অফ দ্য ট্রায়াক্সিয়াল টেস্ট ফর্মুলা। কীরকম হয় দেখো, যদি আমি দেখি পি মানে তো আচ্ছা সবার প্রথমে টিপি দিয়ে শুরু করি। টিপি তো থিকনেস অফ পেভমেন্ট ইন সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা পি মানে কি? পিটা তোমার হবে হচ্ছে হুইল লোড ইন কেজি, যেটা নর্মালি 4100 হয়ে থাকে, এত কেজি হয়ে থাকে, বাট কোশ্চেনে দেওয়া থাকলে আলাদা আলাদা করবে। এই এক্স অ্যান্ড ওয়াই যথাক্রমে তোমার একটা হচ্ছে ট্রাফিক কোএফিশিয়েন্ট, একটা রেইনফল কোএফিশিয়েন্ট। ট্রাফিক অ্যান্ড রেইনফল কোএফিশিয়েন্ট, রেইনফল কোএফিশিয়েন্ট হলো। ইএসটা কি? ইএস হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড, সয়েল সাবগ্রেড। ডেল্টা হচ্ছে ডিজাইন ডিফ্লেকশন, বা তুমি কতটা ডিফ্লেকশন অ্যালাউ করছো তোমার পেভমেন্টে, তুমি কতটা ডিফ্লেকশন অ্যালাউ করবে, দ্যাট ইজ ডেল্টা। আর ইপি যেটা আছে লাস্ট টার্মটা, সেই ইপিটা হচ্ছে তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি অফ পেভমেন্ট। এই হচ্ছে ঘটনা। এখানে একটা এ বাকি চলে গেছে তোমাদের, এটা কি জিনিস দেখো, রেডিয়াস অফ কন্টাক্ট। সব কিছু জিনিস ধীরে ধীরে আমরা বোঝাচ্ছি। প্রথমে এই জিনিসগুলো লিখে রাখো, কারণ কি আমাকে এটা মুছতে হবে বোঝানোর জন্য। সো রাইট দিস ডাউন, বা কোথাও একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যা যখন আমি পড়াবো টার্মগুলো যখন বুঝাবো তার সাথে এর কী রিলেশন আছে সেটা যখন বুঝাবো, সেই সময় যাতে তুমি এটা সামনে রাখতে পারো। ঠিক আছে, হয়ে গেল, এবার মুছে দিচ্ছি। দেখো, the formula is important that TP is equal to √3pxy
ডিভাইডেড বাই 2 পাই ইএস ডেল্টা তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটুকু অবধি তোমার রুটের মধ্যে, ঠিক আছে। এর পরে যেটা আছে ইএস বাই ইপি দ্যাট ইজ নট ইন রুট, সেটা 1 বাই কিউব, এইটা। এবার দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, দিস ইজ ইয়োর সয়েল সাবগ্রেড, ঠিক আছে, আর দিস ইজ ইয়োর বেস ম্যাটেরিয়াল বা পেভমেন্ট ধরে নিলাম, কারণ এটা 2 লেয়ার সিস্টেমের জন্য প্রথমে আমরা ডিজাইন করছি। এবার এটার সুবিধা এটাই যে এটা 2 লেয়ার কেন, এটা মাল্টিপল লেয়ারের জন্য করা যাচ্ছে ডিজাইন। দেখো উপরটা ধরো আমি পেভমেন্ট ধরে নিলাম, মানে ইট ইজ এ 2 লেয়ার সিস্টেম, যেখানে আমার দুটোই আছে, সাবগ্রেড অ্যান্ড পেভমেন্ট, তার হচ্ছে জিনিস, ঠিক আছে, সয়েল সাবগ্রেড তার উপরে পেভমেন্ট রেখেছি, এটাই। তুমি একটা জিনিস চিন্তা করো, যদি পি বাড়ে হুইল লোড, তাহলে অবভিয়াসলি পেভমেন্টের থিকনেসটা বাড়বে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা হয়ে গেল। সো পি ওকে, হুইল লোড যদি বাড়ে পেভমেন্টের থিকনেস বাড়বে, বুঝতে কোনো অসুবিধা নেই। এক্সট্রা কি বলেছিলাম, এক্সট্রা আছে ট্রাফিক কোএফিসিয়েন্ট, মানে যদি ট্রাফিক বাড়ে পেভমেন্টের থিকনেস বাড়বে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। সো এক্স ইজ অলসো ওকে। ওয়াইটা কি বলেছিলাম, রেনফল কোএফিসিয়েন্ট। তোমরা জানো ফ্লেক্সিবল পেভমেন্টের মেন শত্রুই হচ্ছে জল, মানে যদি জল জমে থাকে, ইফ দ্যাট ওয়াটার স্টেজ ইন পেভমেন্ট অ্যান্ড ইট শিপস থ্রু দ্য সাবগ্রেড, দেন দেয়ার উইল বি এক্সপ্যানশন। ওয়ান্স দ্য রেইন ওয়াটার মুভস অ্যাওয়ে বা যদি ইভাপোরেট হয়ে যায়, সেক্ষেত্রে দ্য সয়েল সাবগ্রেড এগেন বিকাম ড্রাই অ্যান্ড দেন শ্রিঙ্ক। তো এক্সপ্যানশন শ্রিঙ্কেজ করতে করতে পেভমেন্ট পুরো নষ্ট। ও রেনফল যেখানে বেশি হবে সেখানে পেভমেন্টের থিকনেস তোমাকে বাড়াতে হবে, যাতে জল সিপ করে নিচে না পড়তে পারে, তার আগেই স্লোপ হয়ে ড্রেন দিয়ে যেন বেরিয়ে যায়। এই সাইডে দেখবে ড্রেন থাকে, মানে এইভাবে ড্রেনটা গেছে অ্যালং দ্য বোর্ড, এখানেও একটা ড্রেন থাকে অ্যালং দ্য বোর্ড। সো আওয়ার টার্গেট ইজ টু মেক এ স্লোপ, সেটা তোমরা খুব ভালো করেই জানো, আমরা ক্যাম্বার বলি, হ্যাঁ, আর ওগুলো বলছি না, সেই জলটা যেন এখান দিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে ড্রেনের মাধ্যমে চলে যায়। সো দিস ইজ আওয়ার টার্গেট। তাহলে বুঝতেই পারছো, যদি আমার রেনফল কোএফিসিয়েন্ট বেশি হয় তাহলেও আমার থিকনেসটা বাড়বে, ওকে। সো এটাও হয়ে গেল। এবার দেখো ডেল্টা, তোমরা বলতে পারো স্যার ডিফ্লেকশন বেশি হলে টিপি কমছে, এটা তো বুঝতে পারছি না। পেভমেন্টের ডিফ্লেকশন যত বেশি হবে থিকনেস তত বেশি করা উচিত, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, দিস ইজ নট দ্য ডিফ্লেকশন, দিস ইজ ডিজাইন ডিফ্লেকশন অর অ্যালাউয়েবল ডিফ্লেকশন। আমি যদি ডিফ্লেকশন বেশি অ্যালাউ করি, মানে ধরো এমন একটা পেভমেন্ট আছে বা এমন একটা বিল্ডিং আছে যেখানে আমি 50 মিলিমিটার ডিফ্লেকশন অ্যালাউ করলাম, ডিফ্লেকশন অ্যালাউ কথাটা কিন্তু আলাদা, মানে একটা কতটা হচ্ছে আর একটা কতটা অ্যালাউ করা হয়েছে। মানে আমি 50 মিলিমিটার ডিফ্লেকশন অ্যালাউ করলাম একটা বিল্ডিংয়ে, আর একটা বিল্ডিং আছে যেখানে 1 মিলিমিটার ডিফ্লেকশন অ্যালাউ করেছি, মানে একটু ডিফ্লেকশন হলেই সেই বিল্ডিং আমি থাকবো না। প্রাইম মিনিস্টারের বিল্ডিং সে ফর এক্সাম্পল 1 মিলিমিটার ডিফ্লেকশন অ্যালাউ, মানে অ্যালাউ করেছি আমি 1 মিলিমিটার ডিফ্লেকশন। সেক্ষেত্রে তুমি বলো তো কোন ম্যাটেরিয়ালের থিকনেসটা বেশি হবে? অবভিয়াসলি এই ম্যাটেরিয়ালটার থিকনেস বেশি হবে, কারণ কি আমি ওখানে ডিফ্লেকশন হতেই দিচ্ছি না, আই অ্যাম নট অ্যালাউইং এনি ডিফ্লেকশন টু হ্যাপেন। তো এটাও হচ্ছে অ্যালাউয়েবল ডিফ্লেকশন বা ডিজাইন ডিফ্লেকশন। আমি যদি এটা বেশি অ্যালাউ করি, মানে আমি বলছি না এমন একটা রাস্তা, হয়তো গ্রামের রাস্তা, এখান দিয়ে বেশি লোকজন যাবে না, ডিফ্লেকশন হোক, আমার কোনো যায় আসে না, সেক্ষেত্রে আমার টিপিটা কম হবে। হ্যাঁ, বেশি ডিফ্লেকশন যদি আমি অ্যালাউ করে দিই তাহলে টিপিটা আমার কমে, যেহেতু নিচে আছে। আর যদি কম ডিফ্লেকশন অ্যালাউ করতে হবে, ধরো ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছে, সেখান দিয়ে প্রাইম মিনিস্টার রেগুলার যায়, হ্যাঁ, বা প্রেসিডেন্ট রেগুলার যান, ওখানে কোনো ডিফ্লেকশন আমরা অ্যালাউ করবো না, সেই সব জায়গাতে অবভিয়াসলি এর অ্যালাউয়েবল ভ্যালুটা কম হবে এবং টিপিটা তখন বেড়ে যাবে। অতএব ডিজাইন ডিফ্লেকশনটা তুমি বুঝতে পারলে, এটা হচ্ছে ডিজাইন অর অ্যালাউয়েবল ডিফ্লেকশন। কতটা হচ্ছে সেটা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি কতটা হচ্ছে, দিস ইজ নট দিস থিং, দিস ইজ কতটা আমি অ্যালাউ করছি, অ্যালাউয়েবল ডিফ্লেকশন। আশা করি বুঝতে পেরেছো যে কেন অ্যালাউয়েবল ডিফ্লেকশন কমলে টিপি বাড়বে, কেন ডিফ্লেকশন বাড়লে টিপি কমবে। ওকে, এবার এখানে আছে ইএস। ইএস মানে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল সাবগ্রেড। এটা জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে তোমার সাবগ্রেডটা আছে, এর স্ট্রেংথ যদি বেশি হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি মানে স্ট্রেংথটা বেশি, ধরো এর স্ট্রেংথটা যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি তোমার টিপিটা কম লাগবে। ইয়েস কি না, এই অবধি বুঝতে পেরেছো? মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড, যদি এর মানে যে সয়েলটা তোমার মাটির নিচে আছে তার স্ট্রেংথ যদি তোমার বাড়ে তাহলে অবভিয়াসলি থিকনেস কম লাগবে পেভমেন্টের, তো তাই এখানে হয়েছে। সো এটাও আশা করি তুমি বুঝতে পেরেছো, এখানে বোঝার অসুবিধা কিছু নেই। এবার এটা কি জিনিস? এটা হচ্ছে রেডিয়াস অফ কন্ট্যাক্ট,
রেডিয়াস অফ কন্ট্যাক্ট মানে কি? মানে ধরো এটা একটা পেভমেন্ট, অ্যাজিউম দ্যাট ইট ইজ এ পেভমেন্ট। এবার এই পেভমেন্টের উপরে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা যত বাড়বে তত এরিয়াটা লার্জ হয়ে যাবে, যত এরিয়া লার্জ হবে তত থিকনেস আমার কম লাগবে। সে ফর এক্সাম্পল ধরো তো এই পেভমেন্টের উপর যদি একটা পিন পয়েন্টেড আমি লোড দিই 2000 কেজি, একদম পিন পয়েন্ট দিলাম, তার মানে কি এর ভেঙে যাওয়ার চান্সটা বেশি, কারণ কি এর মধ্যে স্ট্রেস বেশি পড়বে, বিকজ দ্য স্ট্রেস ইজ হোয়াট, লোড ভার্সেস এরিয়া। এরিয়াটা যেহেতু খুবই কম, লোড কম হলেও কিন্তু স্ট্রেস প্রচুর বেশি হয়ে যাচ্ছে। যত এরিয়া আমার কমবে, রেডিয়াস অফ কন্ট্যাক্ট যত কমবে তত এই টার্মটা বাড়বে, তত তোমার টিপি বাড়বে। বুঝতে পারলে কি পারলে না? মানে যত রেডিয়াসটা কমবে, যত ন্যারো নট পিন পয়েন্টেড লোড দিচ্ছি আমি, ধরো সেফটি পিন দিয়ে তুমি 4000 কেজি, মানে এমন সেফটি পিন বানিয়েছো যেটা ভাঙবে না, 4000 কেজির লোড দিচ্ছ, দেখবে সঙ্গে সঙ্গে ওটা ভেঙে যাবে, কারণ কি ওর মধ্যে স্ট্রেস প্রচুর বেড়ে যাবে। লোড কম হলেও স্ট্রেস বেড়ে যাবে। কিন্তু এই কন্ট্যাক্ট এরিয়াটাই যদি বড় হয়, যত বড় হবে তত কি হবে, তোমার এরিয়াটা তত বাড়তে থাকবে, তত তোমার স্ট্রেস কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অতএব এটাই বোঝাচ্ছে যদি এটা কমে তাহলে এই হোল টার্মটা কিন্তু বেড়ে যাবে, এটা মাইনাসে আছে, যদি এটা কমে হোল টার্মটা বেড়ে যাবে, অতএব টিপিটা বাড়বে। আর যদি এটা বাড়ে হোল টার্মটা কমে যাবে, এটাও কমে যাবে। তার মানে এরিয়া বাড়লে মানে এটা ব্যস্তানুপাতিক, যেটাকে আমরা বলি রিভার্স অর্ডারে আছে। মানে যদি এটা তোমার বাড়ে তাহলে টিপিটা কমবে, যদি এটা কমে তাহলে টিপি বাড়বে। আশা করি বুঝে গেছো আমি কি বলতে চাইছি। মানে যেহেতু সামথিং মাইনাস এটা আছে, অতএব এটা যত কমবে এই টোটাল ভ্যালুটা তত কমতে থাকবে, বাড়তে থাকবে, তত এটা বাড়বে। ঠিক আছে? এইবার যখন আমি এই টার্মটাতে চলে আসি তখন আমার সমস্ত জিনিস কিন্তু গুলিয়ে যায়। দেখো কীভাবে গুলায়। এই সবের জন্যই হচ্ছে পড়া আমাদের কাছে। হ্যাঁ, এগুলো তুমি বই থেকে পাবে না, বা বই এই জিনিসগুলো কিন্তু লেখা থাকবে না। এই যে আমি যে তোমাকে পড়াচ্ছি যে এইভাবে পড়তে হয়, তুমি দেখবে এই কোরিলেশনসগুলো থেকে ইএসসিতে প্রচুর কোশ্চেন্স আসে। ধরো এরকম বলে দিল যে ডিজাইন ডিফ্লেকশন বাড়লে টিপি কমবে কিনা। এক হতে পারে যে তুমি ফর্মুলা মুখস্থ করে গেছো, গাত মেরে গেছো একদম পুরো, তো এটার ফর্মুলা তোমার মনে আছে, ও এর নিচেরটা বাড়ছে তাহলে এটা কমবে, এরকম একটা হতে পারে। আর একটা আছে যে তুমি বুঝে পড়লে ব্যাপারটা কেন। এইবার যদি তোমাকে কোশ্চেনটা দিয়ে দেয় যে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন বা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড যদি বাড়ে, এটা কোশ্চেন করলো, ধরো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড যদি বাড়ে তাহলে টিপি কমবে না বাড়বে, তুমি তো কনফিউজড হয়ে যাবে। কেন? একটা জায়গায় বলছে ইএস যত বাড়বে তত এটা কমবে, এই কনসেপ্ট অনুযায়ী। আবার এখানে দেখো মাল্টিপলের সাথে আছে, মানে এই কনসেপ্ট অনুযায়ী ইএস যত বাড়বে এটা তত বাড়া উচিত। বলে স্যার এটা কি হলো? এক জায়গায় আপনি বলছেন যে ইএস যত বাড়বে এটা কমা উচিত, অবভিয়াসলি। আরে মডুলাস অফ সয়েল সাবগ্রেডের স্ট্রেংথ যত বাড়বে আমার পেভমেন্ট থিকনেস কম লাগারই কথা, এটার সাথে আমি একমত হলাম। আবার আর একটা জায়গায় লেখা আছে দেখেন ইএসটা উপরে আছে, তার মানে হিসাব মতো এটার সাথে এটা ডাইরেক্টলি সমানুপাতিক, মানে এটা যতটা বাড়ছে আমার সেটা ততটা বাড়া উচিত। তো এটা কেন গন্ডগোল হলো? এই জিনিসটা বোঝার জন্য তোমাকে একটু প্রিভিয়াস যে ক্লাসটা আমি পড়িয়েছি তার সাথে একটু রিলেশন করে জিনিসটাকে বুঝতে হবে। দেখো সবার প্রথম তো এটা সিঙ্গেল আছে, সিঙ্গেল মানে শুধু মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশনের উপর এটা ব্যাপার। ইট ইজ নট, এটা কিন্তু খালি মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন নয়, বারবার মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন বলছি, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড নয়, এটা কিন্তু ইজ এ রেশিও অফ মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড অ্যান্ড মডুলাস অফ ইলাস্টিসিটি অফ পেভমেন্ট। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা মুছি। হ্যাঁ, তোমরা বার্মিস্টার মেথডে পড়লে গ্রাফটা, যারা বার্মিস্টার মেথডে ক্লাস দেখোনি বা যারা বার্মিস্টার মেথড ক্লাসটা বোঝোনি বা পড়োনি, তারা এখানে এটা বুঝতে পারবে না। তোমরা ভাবতে পারো বার্মিস্টার মেথড গ্রাফিক্যাল মেথড ওরা তো পরীক্ষায় আসবে না, পড়ে কি করব, একদম ফালতু কনসেপ্ট তোমাদের এটা। যদি এরকম কনসেপ্ট তোমাদের থেকে থাকে, এই ধরনের কনসেপ্ট একদম রাখবে না। যখন পড়ানো হচ্ছে, সামনে কোনো নোটিফিকেশান নেই, পড়ো না, কি অসুবিধা আছে? যখন নোটিফিকেশান আসবে 4 মাস বাকি থাকবে তখন ওগুলো ছাড়বে, এখন পড়ো আপাতত। আমি এই কারণে বললাম, মানে অনেকেই জানি বার্মিস্টার মেথডটা পড়েনি। দেখো তোমাদের আমি বার্মিস্টার মেথডের গ্রাফ বলেছিলাম, এরকম ছিল। এদিকে কি ছিল? এখানে বলেছিলাম 1 হয় এবং এটা কমতে থাকে 0.9, 0.8, 0.7, 0.5 ডট 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 করে আরও কমতে থাকে। তো এইদিকে থাকে ডিফ্লেকশন ফ্যাক্টর F2, এবং এদিকটা কি থাকে H/A, এবং H/A এখানে 0 থেকে শুরু হয় এবং এদিকে আস্তে আস্তে বাড়তে থাকে 0.5, 1,
টু ডট 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 এরকম করে বাড়তে থাকে। অ্যান্ড দ্য গ্রাফসগুলো যেরকম থাকে আর কি, না এরকম না, এই 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 এরকমভাবে ইএস বা ইপির গ্রাফগুলো থাকে। এরকমভাবে থাকে, ঠিক আছে। এবং দ্য ভ্যালু অফ ইএস বাই ইপি ধরো এখানে 1/2 আছে, এখানে 1/5 আছে, এখানে 1/10 আছে, এখানে 1/50 আছে, এখানে 1/100 আছে, এখানে 1/200 আছে, এখানে 1/500 আছে, এখানে 1/700 আছে, এখানে 1/1000 আছে, এখানে 1/10,000 আছে, লাইক দিস ওয়ে ইট ইজ গোয়িং। এরকম হচ্ছে ঘটনা। এবার তুমি দেখো তো তোমার ইএস বাই ইপির ভ্যালু যত কমছে, উপর দিকে ওঠা মানে কিন্তু বাড়ছে। অ্যাজ দ্য ইএস বাই ইপি ভ্যালু ইজ ইনক্রিজিং, তোমার ডিফ্লেকশন ফ্যাক্টরের ভ্যালুটাও বাড়ছে এবং এইচ বাই এর ভ্যালুটাও কিন্তু বাড়ছে। ইট ইজ ইনক্রিজিং ইন দিস ওয়ে, না এভাবে বাড়ছে, এভাবে বাড়ছে। তার মানে যদি আমরা এটাকে করি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইট ইজ ইনক্রিজিং ইন নর্থ ইস্ট ডাইরেকশন, এদিকে নর্থ এদিকে ইস্ট। তার মানে যত আমার উপরের দিকে উঠছে বা যত আমার ইএস বাই ইপির ভ্যালুটা বাড়ছে, ইএস বাই ইপি আমার যত বাড়ছে তত আমার এইচ বাই এও বাড়ছে, মানে থিকনেস অফ দ্য পেভমেন্ট ইজ ইনক্রিজিং, এইচ বাই এ মানে তত আমার কি হচ্ছে এইচ অলসো ইনক্রিজিং অ্যান্ড ডিফ্লেকশন ফ্যাক্টর F2 আমার বাড়ছে। সেই জন্য যখন রেশিওতে থাকে ইএস বাই এপি, যত বাড়ে তোমার থিকনেস অফ পেভমেন্ট তত বাড়তে থাকে। দেখো বুঝতে পারলে কি পারলে না? গ্রাফ দিয়ে তো আশা করি বুঝেই গেলে। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার গ্রাফটা যদি নিচের দিকে রেখে কেমন হয় দেখান, তা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একই জিনিস রে বাবা, এইটা তখন এরকম হবে, এটা হচ্ছে তোমার F2 ডিফ্লেকশন ফ্যাক্টর, এদিকে হচ্ছে এইচ বাই এ। হয়তো বই টইতে তুমি এরকমই দেখেছো। তাহলে ডিফ্লেকশন এটা কোথা থেকে শুরু হবে বলেছিলাম, 0, 0.5, 1.0, 1.5, 2.0, 2.5, 3, 3.5 এরকমভাবে এইচ বাই এ চলছে। আর এদিকে তোমার যতই হোক এখানে তোমার 1 মনে রাখতে হবে এবং এগুলো কমতে মানে কম ভ্যালু 0.02, 0.1, 0.2, 0.4 এরকম করতে 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 একে আসবে, ব্যাস। আর বাকি জিনিসগুলো তোমার সেমই এরকম থাকবে। এই 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 দিস ইজ দ্য গ্রাফ। তুমি যেভাবেই ড্র করো না কেন গ্রাফটা তোমার এরকমই দেখতে হবে, ইএস বাই ইপি। তোমাকে খালি মনে রাখতে হবে তোমার অর্ডিনেট শুরু হচ্ছে 0 থেকে এইচ বাই এতে, কিন্তু F2 তে তোমার অর্ডিনেট কিন্তু 0 থেকে শুরু হবে না। এটা এখান থেকে শুরু করলে 0.02 থেকে শুরু হয় উপর দিকে, মানে যেখান থেকে তোমার গ্রাফটা স্টার্ট হচ্ছে, এই যে স্টার্ট পয়েন্টটা, ইন দ্যাট পয়েন্ট F2 ইজ 1। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি এমনি বললাম এগুলো, এইটাই তুমি দেখো আপাতত। তো যত আমার বাড়ছে তত আমার এইচ বাই ও বাড়ছে, F2 বাড়ছে, মানে ডিফ্লেকশন ফ্যাক্টরের ভ্যালুটাও বাড়ছে। মানে যদি আমি অন্য ফর্মুলাও ধরি, ধরো ডেল্টা ইজ ইকুয়াল টু কী ছিল, 1.18 ইন্টু PA ইন্টু এখানে ছিল ES ইন্টু F2। মানে এক্ষেত্রেও যদি ধরি F2 বাড়ছে ডিফ্লেকশন ফ্যাক্টর, সো ডেল্টা বাড়বে তোমার, এবং তোমার এইচ বাই এও বাড়ছে। সো মানে ইন বোথ ওয়ে ইএস বাই ইপি বাড়লে তোমার টিপিটা বাড়ছে। এইভাবে আমরা বলতে পারি যে ইএস বাই ইপির রেশিও যদি বাড়ে তাহলে কিন্তু টিপি তোমার বাড়বে। কিন্তু খালি ইএস ইপির রেশিওটা করলাম না, খালি ইএসটা যদি কনসিডার করি তাহলে এটা বাড়লে এটা কমবে। এই হলো ঘটনা, ঠিক আছে। এবার এটার পরে অনেকেই তোমরা মানে যারা খুব ভালো ছেলে তারা বলবে স্যার এটা কী হলো, এটা তো আপনি গ্রাফিক্যাল মেথড দিয়ে একটা বলে দিলেন, একটা মেথডের সাথে আর একটা মেথড আমি ফিজিক্যালি থোড়ি বুঝতে পারলাম, এটা কোনো কথা হলো? গ্রাফে ওটা আছে, এবার তাহলে আপনি বলেন গ্রাফে ওটা কেন আছে? আরে ভাই, ইএস বাই ইপি রেশিও বাড়লে এটা কেন বাড়ছে সেটা তো আমি এখনো বুঝলাম না। আপনি তো আর একটা মেথডের সাথে এই মেথডে কোরিলেশন করে দেখিলেন, হ্যাঁ দুটো মেথডই একই কথা বলে। আমি যেটা এখন দেখালাম না বার্মিস্টার মেথডের সাথে, ইট সেজ কি বার্মিস্টার মেথডও যা কথা বলছে ট্রায়াক্সিয়াল মেথডও তাই কথা বলছে। এটা কখনোই প্রমাণ করে না যে ইএস বাই ইপি বাড়লে কেন টিপি বাড়বে। মানে এটা ঘটনা হচ্ছে শ্যামও যা বলছে রামও তাই বলছে, বাট ইট মে হ্যাপেন কি শ্যাম আর রাম ঠিক না, দুজনেই, আবার হতে পারে দুজনেই ঠিক। তাহলে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ফিজিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সয়েল সাবগ্রেড, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার বেস কোর্স বা পেভমেন্ট, আর এখানে আর একটা আছে সয়েল সাবগ্রেড
আর এটা আছে পেভমেন্ট। এবার দেখো তো, যখন আমরা রেশিওর কথা ভাবছি দ্যাট মিনস দে বোথ আর টুগেদার, মানে একটা সাথে কনসিডার করলে হবে না, দুটো একসাথে কনসিডার করতে হবে। ধরো আমি এটা কোনোদিনও হবে না, আমি তোমার এক্সাম্পলের জন্য তোমাকে বলছি, মানে বুঝতে সুবিধা হবে। ধরো ইএস বাই ইপি এখানে আছে হচ্ছে 2, আর এখানে ধরো ইএস বাই ইপি আছে 10। মানে এক্ষেত্রে সয়েল সাবগ্রেডের ভ্যালুটা অনেকটা বেশি, এক্ষেত্রে সয়েল সাবগ্রেডের ভ্যালুটা অনেকটাই কম। মানে দুটোই কিন্তু বেশি, মানে আমি এরকম ভ্যালু আসবে না, আমি তাও তোমাকে বলছি, ধরে নাও বোঝানোর জন্য। ইএস বাই ইপি আছে 2, তার মানে সয়েল সাবগ্রেডের ভ্যালু কম এর রেসপেক্টে। এখানে দুটো যখন টার্ম কম্পেয়ার করবো তখন রেসপেক্টে বলবে, এর রেসপেক্টে এর ইএসটা কম এবং এর ইএসটা বেশি এর রেসপেক্টে। হলো? আচ্ছা, এবার আমার এই কনসেপ্ট অনুযায়ী যেহেতু ইএস বাই ইপি বেশি সেহেতু পেভমেন্ট থিকনেসটা বেশি হওয়া উচিত, তা আমি এরকম বড় পেভমেন্ট থিকনেস দেখালাম। আর এর ইএস বাই ইপিটা কম মানে পেভমেন্ট থিকনেসটা আমার কম হওয়া উচিত। এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1। ঠিক আছে, এবার তুমি চিন্তা করো, তুমি এমন একটা সয়েলের উপর তোমার পেভমেন্ট বানাচ্ছ যার উপরে ডাইরেক্ট তোমার হুইল লোড আসবে। এই কথাটা মনে রাখবে, যার উপর ডাইরেক্ট হুইল লোড আসবে, মানে গাড়িটা কিন্তু তোমার এখানে আসছে না, দ্য কার কামস হেয়ার, এখানেও এর উপর আসবে ডাইরেক্ট। গাড়িটা যার উপর আসছে তারই স্ট্রেংথ কম। ব্যাপারটা কীরকম হয়ে গেল? গাড়িটা যার উপর ফার্স্টে লোডটা দিচ্ছে, মানে আমাদের কি, আমি যেখানে ফার্স্ট লোড দিব সেখানে তো আমার স্ট্রেস বেশি, সেটাতেই আমার স্ট্রেংথটা বেশি থাকা উচিত, কিন্তু এখানে সালা উল্টো হয়ে গেল। গাড়িটা যার উপর আসছে তারই পেভমেন্টের স্ট্রেংথ কম, তাহলে এর যেহেতু স্ট্রেংথটা কম সেহেতু এর মধ্যে স্ট্রেসটা বেশি, তো এই পার্টিকুলার জায়গাটাতে তো স্ট্রেস বেশি আসবে, এটা তো স্বীকার করছো। আর যেহেতু নিচে আছে এর মধ্যে স্ট্রেস কম আসবে, তাহলে যেখানে আমার স্ট্রেস বেশি আসবে সেখানে না আমার থিকনেসটা বেশি দরকার, সেই জন্য এখানে থিকনেসটা বেশি আছে, যাতে ওই স্ট্রেসটাকে অ্যাকম্পানি করা যায়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি সাবগ্রেডটা কম আছে, কম্প্যারিজন করছি কিন্তু উইথ কম্পেয়ার টু, তার মানে পেভমেন্টের এটার ইএসটা বেশি, ইপিটা বেশি, এখানে ইপিটা বেশি মানে এর স্ট্রেংথ বেশি। যদি এর স্ট্রেংথটা বেশি হয় তার মানে যে যার উপর গাড়িটা ডাইরেক্ট লোড দিচ্ছে তারই স্ট্রেংথ বেশি, তাহলে এর থিকনেসটা কম হলেও চলবে। তার মানে ঘটনাটা হলো হচ্ছে যেখানে আমি কন্ট্যাক্ট করাচ্ছি গাড়িটাকে দিয়ে তার আমার স্ট্রেংথ বেশি লাগবে। যদি তোমরা ক্রস সেকশন অফ দ্য ফ্লেক্সিবল পেভমেন্ট করো সেক্ষেত্রে কি আসে? প্রথমটা আসে বিটুমিনাস, বিটুমেন বা ওয়ারিং কোর্স যেটাকে আমরা বলি। তারপরটা তোমার আসে হচ্ছে বেস, তারপরটা আসে সাব বেস, তারপরটা আসে সয়েল সাবগ্রেড। ক্রস সেকশন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, সেখানেও কিন্তু B2A-এর স্ট্রেংথটা সবচেয়ে বেশি হয়, তারপরে বেস ম্যাটেরিয়ালের হয়, তারপরে এর হয়, তারপরে এর হয়। অতএব যেখানে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে সেখানে আমার স্ট্রেংথ বেশি লাগবে, তার জন্য সেখানকার ম্যাটেরিয়ালটাকে স্ট্রং হওয়া উচিত। এক্ষেত্রে উল্টো হচ্ছে, মানে যদি ইএস বাই ইপি বেশি হয় তার মানে নিচের ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বেশি হয়ে যাচ্ছে, উপরের ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কম হয়ে যাচ্ছে। এবার এই উপরের ম্যাটেরিয়ালের স্ট্রেংথটাকে কনসিডার করার জন্য তার থিকনেসটাকে আমাকে বাড়াতে হচ্ছে। দ্যাটস ইট। এটা তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে ম্যাকাডাম কনস্ট্রাকশনে যদি তোমরা একটু প্রিভিয়াস ইয়েগুলো পড়ো, মানে প্রিভিয়াস আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম ম্যাকাডাম কনস্ট্রাকশনে দেখবে প্রথম কনসিডার করা হয়েছিল যে নিচে আমার বেশি স্ট্রেংথ ম্যাটেরিয়ালের দরকার নেই, আমার দরকার উপরে। মানে আগে কি হতো, ধরা হতো যত নিচে যাচ্ছি তত লোড বাড়ছে, অত নিচে বোধহয় বেশি স্ট্রেংথ ম্যাটেরিয়াল আমার দরকার, কিন্তু সেটা পরে ভুল প্রমাণিত হয়েছিল বোসেনেক্স আসার পরে। বোসেনেক্স আর ওয়েস্টারগার্ড থিওরি দিয়েছিল, হোয়াট দ্য থিওরি ওয়াজ, এই পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড ইজ ডিস্ট্রিবিউটেড ইন দিস ওয়ে। সেটা যাই হোক, তাদের থিওরি, তাদের ফর্মুলা আছে, আমি ধরে নিচ্ছি কিছু একটা ওয়েতে ডিসপার্সড হয়ে যাচ্ছে। অ্যাজ ইট ইজ ডিসপার্সিং সো দ্য এরিয়া ইনক্রিজেস অ্যাট দ্য বটম। যেহেতু এরিয়াটা বটমে ইনক্রিজ হয়ে যাচ্ছে সেহেতু স্ট্রেসটা বটমে কমে যাচ্ছে। তো এই জন্য নিচের ম্যাটেরিয়াল আমার স্ট্রেংথ করিয়ে লাভ নেই, আমার দরকার উপরের ম্যাটেরিয়ালই ম্যাক্সিমাম স্ট্রেংথ। সেই জন্য তুমি যে কোনো অঙ্ক করো না কেন, যদি তুমি ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের লেয়ার বাই লেয়ার সিস্টেম বার করো, তুমি দেখবে সবচেয়ে স্ট্রেংথ হয় ওয়্যারিং কোর্স, সবচেয়ে শক্তিশালী, তারপরে বানানো হয় তোমার বেস কোর্সকে, তারপরে সাব বেসকে, সবচেয়ে কম হচ্ছে সাবগ্রেডকে। তাহলে এই ওয়েটা যদি ফলো করা হয় তাহলে পেভমেন্ট থিকনেস আমার কম লাগবে, কিন্তু এটা যদি ফলো না করা হয়, উল্টো করা হয়, এটা বেশি এটা কম, তাহলে আমার
থিকনেসটা বেশি লাগবে পেভমেন্টের, সিম্পল। তো দিস ইজ দ্য ওয়ে। এই জিনিসগুলো তুমি কোনো বইতে বা কোথাও কিন্তু পাবে না, তার জন্য ক্লাস করতে হবে। ওকে, এটা হলো, দেখি কতক্ষণের হলো। ওকে, এবার আমাকে না এর একটা অঙ্ক করাতে হবে। অঙ্কটা না করলে তো তুমি কনসেপ্টই তোমার ক্লিয়ার হলো, নিউমেরিক্যাল অঙ্ক আসলে তো পারবে না। তো একটা অঙ্ক তুমি লেখো। হুইল লোড 5100 কেজি, রেডিয়াস অফ কন্ট্যাক্ট 15 সেন্টিমিটার, ট্রাফিক কোএফিসিয়েন্ট 1.5, রেইনফল কোএফিসিয়েন্ট 0.9, ডিজাইন ডিফ্লেকশন ডেল্টা 0.25 সেন্টিমিটার, ইএস মানে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড ইবি বা ইপি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ পেভমেন্ট বা বেস ম্যাটেরিয়াল ইজ 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে ম্যাটেরিয়াল গিভেন আছে। তাহলে কি হুইল লোড, radius of contact, traffic coefficient, rainfall coefficient, design deflection, আর ইএস দেওয়া আছে হচ্ছে 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড ইপি বা ইবি দেওয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে। এর সাথে আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে ইডব্লিউসি 1000। ইডব্লিউসিটা কি জিনিস? ওয়্যারিং কোর্স, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ ওয়্যারিং কোর্স হ্যাজ টু বি প্রোভাইডেড at top of 7.5 সেন্টিমিটার থিক। এবার তোমাকে পেভমেন্ট ডিজাইন করতে বলেছে ট্রায়াক্সিয়াল মেথডের মাধ্যমে। দেখো, প্রথমটা তো খুবই ইজি, কিচ্ছু নেই, যে আমার টিপি যেটা হবে সেটা হচ্ছে √3pxy ডিভাইডেড বাই 2 π es ইন্টু ডেল্টা তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ইএস বাই ইপি টু দি পাওয়ার 1/3। এই ফর্মুলাতে বসাও, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। 3 ইন্টু পি বলেছে 5100, এক্স বলেছে 1.5, ওয়াই হচ্ছে 0.9 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু ইএস তোমার বলেছে 100, ডেল্টা কত আছে 0.25 তার হোল স্কোয়ার মাইনাস রেডিয়াস অফ কন্ট্যাক্ট দেওয়া আছে হচ্ছে 115 সেন্টিমিটার ইন্টু ইএস বাই ইপি, ইএস মানে কত 100, ইপি হচ্ছে 400 টু দি পাওয়ার 1/3। তাহলে এর ভ্যালুটা কত আছে দেখো। এগুলো ক্যালকুলেশন নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমার কাছে যা ভ্যালু এসছে 82.30 সেন্টিমিটার, আশা করি তোমাদেরও চলে আসবে। এইটা তো সামান্য কোশ্চেন, এবং বুঝতেই পারছো দিস টাইপ অফ ডাইরেক্ট কোশ্চেন ক্যানট বি কাম ইন এমসিকিউ ওয়্যার ইয়োর ক্যালকুলেটর ইজ নট গিভেন। এসএসসি যেটা এখন হয়েছে, নতুন নিয়ম করেছে যে ক্যালকুলেটর দিয়ে দেবে মেইনসে, কিন্তু এমসিকিউ থাকবে, সেক্ষেত্রে তো এটা আসতেই পারে। কিন্তু আমাদের পিএসসি এই বা যেই হোক না কেন, যেই এক্সামেই যেখানে ক্যালকুলেটর দিচ্ছে না, এই অঙ্ক করা উইদাউট ক্যালকুলেটর পসিবল না, ঠিক আছে? তো এটা তোমার আসলো। কিন্তু এবার ট্রিকটা কি বলেছে, এই কনসেপ্ট অনুযায়ী ট্রায়াক্সিয়াল টেস্টের 2 লেয়ার সিস্টেম। আমি ছবিটা দেখিয়ে দিই। তোমার নিচে থাকবে সাবগ্রেড এবং উপরে হচ্ছে 82 পয়েন্ট পেভমেন্ট থাকবে 82.30 সেন্টিমিটারের। এটা হয়ে গেল তোমার গল্প। কিন্তু এখানে বলেছে যে না, আমি এটাকে 3 লেয়ার সিস্টেম বানাবো। এখানেই তোমার এমসিকিউ কোশ্চেন্সে এখান থেকেও আসতে পারে। দেখো কীরকম বলেছে, একটা ওয়্যারিং কোর্সও বসাও উপরে একটা ওয়্যারিং কোর্সও তুমি বসাও, ঠিক আছে? এবং সেই ওয়্যারিং কোর্সের তোমার থিকনেসও দিয়ে দিয়েছে 7.5 সেন্টিমিটারই বসাতে হবে তোমাকে, এবং তার অবভিয়াসলি মডুলাস অফ ইলাস্টিসিটিটা তোমার দেওয়া আছে। তাহলে কীরকম হবে সিস্টেমটা দেখতে, এটা বোঝাও। এই সব অঙ্ক যখন 1 লেয়ার থেকে 2 লেয়ারে করতে হবে, তখন কি করতে হবে তুমি দেখো। তখন খালি তুমি এই টিপিটা নেবে এবং এটা নেবে, আর কিচ্ছু নেবে না। মানে দুটো রেশিও নিয়ে নেবে। যেমন দেখো, আমি বলছি T1/T2 মানে 1 নম্বর লেয়ারের থিকনেস বা 2 নম্বর লেয়ারের থিকনেস ইজ ইকুয়াল টু E2/E1 টু দি পাওয়ার 1/3। এই ফর্মুলাটা তুমি খালি মনে রাখবে।
মানে 1 নম্বর লেয়ারের থিকনেস বাই 2 নম্বর লেয়ারের থিকনেস ইকুয়ালস টু 2 নম্বর লেয়ারের মডুলাস অফ ইলাস্টিসিটি বাই 1 নম্বর লেয়ারের মডুলাস অফ ইলাস্টিসিটি টু দি পাওয়ার 1/কিউব। এই রেশিওটা তুমি মনে রেখে চলবে। এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এটা থেকে তোমার ডাইরেক্টলিও আসতে পারে যে টি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার 1/3, টি প্রপোর্শনাল টু 1/e টু দি পাওয়ার হাফ, টি প্রপোর্শনাল টু 1/e টু দি পাওয়ার 1/কিউব বা টি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার হাফ। বলতে পারে কোনটা ঠিক ABCDর মধ্যে কোনটা ঠিক, দিস উইল বি রাইট। মানে টি প্রপোর্শনাল টু 1/e টু দি পাওয়ার 1/কিউব। তো এরকম কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, তাহলে অঙ্কটা করি এবার। দেখো, এই অঙ্কটাতে আমাকে পেভমেন্টের কিছুটা পোর্শন আমাকে এইটা দিয়ে রিপ্লেস করাতে হবে ওয়্যারিং কোর্স দিয়ে। তাহলে আমি যদি করি T1 মানে পেভমেন্টের যে কতটা থিকনেস রিপ্লেস করব সেটা ধরলাম, তার টিপি। আর T2 মানে টি ওয়্যারিং কোর্স ধরে নিলাম। তার মানে ই কি হবে ওয়্যারিং কোর্স, আর নিচে কি হবে ইপি তার 1/কিউব। তাহলে পেভমেন্ট কতটা রিপ্লেস করাবো মানে এই ওয়্যারিং কোর্সটা দেওয়ার জন্য কতটা পেভমেন্ট আমাকে রিপ্লেস করাতে হচ্ছে। ওয়্যারিং কোর্স কত বলেছে 7.5, ই ওয়্যারিং কোর্স কত 1000, আর ইপিটা কত, ইপিটা তোমার পরীক্ষায় আছে 400 দেওয়া আছে টু দি পাওয়ার 1/কিউব। এখান থেকে তুমি টিপি বার করো। হাজার ডিভাইডেড বাই 400 টু দি পাওয়ার 1/3 ইন্টু 7.5, সো 10.18 সেন্টিমিটার। 10.18 সেন্টিমিটার। এটার মানেটা কি দাঁড়ালো এবার দেখো। মানে যদি আমি 7.5 সেন্টিমিটারের ওয়্যারিং কোর্স দিই তাহলে 10.18 সেন্টিমিটারের পেভমেন্ট আমাকে রিমুভ করলেও চলবে, একই ম্যাটেরিয়াল থাকবে। কীরকম এবার দেখো। এবার আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, খালি ওগুলো থাকুক, এটা মুছে দিচ্ছি। এখানে ছবিটা দেখাচ্ছি। প্রথমে কি ছিল, প্রথমে ছিল এই সাবগ্রেড অ্যান্ড 82.30 সেন্টিমিটার হচ্ছে 82.30 সেন্টিমিটারের কি আছে পেভমেন্ট, এটা ছিল। কিন্তু এখন বলছে আমাকে 7.5 সেন্টিমিটারের থিক ওয়্যারিং কোর্স লাগাতেই হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 7.5 সেন্টিমিটার থিকের ওয়্যারিং কোর্স লাগিয়ে দিলাম। লাগালাম, যেই আমি 7.5 সেন্টিমিটার থিক ওয়্যারিং কোর্স লাগালাম, যেটা 10.18 সেন্টিমিটার পেভমেন্টের ইকুইভ্যালেন্ট, তার মানে এই যে 82.30 সেন্টিমিটার থেকে 10.18 সেন্টিমিটার মাইনাস করলেও চলবে। আর আমরা অবভিয়াসলি ইকোনমিকের দিকে যাব, অতএব টিপি হবে হচ্ছে তোমার এখনকার টিপি নিউ 82.30 মাইনাস এই যে 10.18, এইটা আমি মাইনাস করতেও পারি। 82.30 মাইনাস অ্যান্সার 72.12। তার মানে এখন যা আমার দরকার সেটা হচ্ছে 72.12। তার মানে এখন আমি পেভমেন্ট লাগাবো, থিকনেসটা দিব 72.12 সেন্টিমিটারের, আর নিচে তো আমার সাবগ্রেড আছেই। এটাও যা এটাও তাই, খালি আমি উপরে ওয়্যারিং কোর্স একটা এক্সট্রা লাগালাম, যার জন্য আমার পেভমেন্টের থিকনেস 82.30 থেকে কমে 72.10 সেন্টিমিটারে চলে আসলো। এবার দেখো কি সুন্দর জিনিস, এখানে তো পেভমেন্ট আছে মানে বেস ম্যাটেরিয়াল আছে। পেভমেন্ট মানে কি, এখানে বেস কোর্স আছে, এটা ধরো বেস কোর্স। এবার এটা মুছে দিচ্ছি, এটা আছে তোমার বেস কোর্স। এবার ধরো তুমি ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে এসছো বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি বলবে না আমরা তো এখানে সাব বেসও লাগাবো, লাগাও, অসুবিধা নেই। বেস কোর্সের ইয়ে কত ছিল, ইটা কত ছিল, ইবি 400 ছিল। সে ফর এক্সাম্পল আমরা সাব বেস কোর্স লাগাবো, যেটা আমরা ট্র্যাডিশনালি বইতে পড়েছি যে ওয়্যারিং কোর্স, বেস কোর্স, সাবগ্রেড থাকে, সাব বেস কোর্স লাগাবো। তো সাব বেসে ইএসবি ধরলাম 200, একটু কম হবে অবভিয়াসলি, নাহলে খারাপ হয়ে যাবে। যত নিচে যাবো তত আমার স্ট্রেংথ কম হতে হবে।
তাহলে আমার ইএসবিটা 200 আমি করলাম, আর ইএসটা ছিল 100, মনে আছে তো, মানে সাবগ্রেডটা ছিল 100, অতএব ওই অনুযায়ী, এবং ইসিডাব্লিউ 1000, মানে এটা হচ্ছে 1000, ইসিডাব্লিউ হচ্ছে 1000। তাহলে আমার ঠিকই আছে, যত আমার নিচের দিকে যাচ্ছে ই ভ্যালুটা আমার তত কমছে। এরকম আমি করব, এটা করতেই পারো। তোমার ইচ্ছা হলো ধরো যে আমি 20 সেন্টিমিটারের সাব বেস কোর্স লাগাবো স্যার, তাহলে 20 সেন্টিমিটারের সাব বেস কোর্স যদি আমি লাগাই, তাহলে কতটা বেস কোর্সকে আমি রিমুভ করতে পারবো সেটা দেখে নাও। ই সাব বেস ডিভাইডেড বাই ই বেস ইকুয়ালস টু, সরি, টি সাব বেস বাই টি বেস ইজ ইকুয়াল টু কি, ই বেস বাই ই সাব বেস তার 1/কিউব। তাহলে সাব বেসটা আমার কত বললাম, 20 সেন্টিমিটার। সে ফর এক্সাম্পল 20 সেন্টিমিটারে আমি ইচ্ছা হয় যে আমি 20 সেন্টিমিটারে সাব বেস কোর্স লাগাবো, তাহলে টি বেস কোর্সটা কত হবে, টি বেস ই বেসটা হচ্ছে 400, এটা হচ্ছে 200 টু দি পাওয়ার 1/কিউব। তাহলে দেখো টিবিটা কত হয়, 200 ডিভাইডেড বাই 400 টু দি পাওয়ার 1/কিউব ইন্টু 20, সো 15.874। তার মানে এটা দাঁড়ালো টিবিটা 15.874 সেন্টিমিটার। মানে যদি আমি 20 সেন্টিমিটারের সাববেস কোর্স লাগাই, তাহলে 15.874 বেস ম্যাটেরিয়াল আমি হাওয়া করতে পারি, একই জিনিস থাকবে আমার। কীরকম তাহলে হলো এটা ছবিটা, এবার দেখো এখানে নিচে আছে সাবগ্রেড, উপরে আমার ওয়্যারিং কোর্স আছে 7.5 সেন্টিমিটারের ওয়্যারিং কোর্স, এখানে হবে বেস, এখানে হবে সাব বেস। ফাইনালি আমার কি দাঁড়ালো, ওয়্যারিং কোর্স আমার 7.5 সেন্টিমিটার আছে, সেটা রয়েই গেল। বেস কোর্সটা আমি 15.874 সেন্টিমিটার কমাতে পারবো আরও, তাহলে 72.10 মাইনাস 15.874 কত হচ্ছে, 72.10 মাইনাস অ্যান্সার ইট ইজ 56.225, 56.225। তাহলে আমি এখানে 56.225 সেন্টিমিটারের বেস কোর্স আমি লাগাচ্ছি। এর জন্য আমি সাব বেস এখানে কতটা লাগাবো, হচ্ছে 20 সেন্টিমিটার আমি ধরেছিলাম, 20 সেন্টিমিটারের সাব বেস লাগালাম, আর নিচে তো সাবগ্রেড রয়েছে। তার মানে 2 লেয়ার সিস্টেম থেকে দেখো তুমি 4 লেয়ার সিস্টেমে কনভার্ট করে নিয়ে আসতে পারলে। এইটা করা যায় একমাত্র ট্রাইঅ্যাক্সিয়ালের এই কনসেপ্টের উপর বেস করে, যে টি প্রপোর্শনাল টু 1/e টু দি পাওয়ার 1/কিউব। পরীক্ষার সময় কিন্তু অনেকভাবে তোমাকে কনফিউজ করাবে, ই প্রপোর্শনাল টু 1/t টু দি পাওয়ার 1/কিউব পুড়িয়ে দেবে। তুমি দেখবে যে সালা এটা আমি পড়েছিলাম 1/কিউব থাকে, তুমি এটা ফট করে দাগিয়ে চলে আসবে, হয়তো ভুল হয়ে গেল। অতএব ভেরি কেয়ারফুল, যে থিকনেস বার করছি সেটা লেফট হ্যান্ড সাইডে আছে, ইটা আমার রাইট হ্যান্ড সাইডে আছে, যার রেসপেক্টে আমরা থিকনেসটা বার করছি। তাহলে কেন এটা ইম্পর্টেন্ট বুঝতে পারলে, এটার মাধ্যমে ধরো না তুমি কোনোভাবে, প্রচুর মেথড আছে না, সিবিআরের মাধ্যমে তুমি কোনোভাবে তুমি ওয়্যারিং কোর্সটা জেনে গেলে কত তোমার থিকনেস দরকার, বা সিবিআরের মাধ্যমে সাব বেস কোর্স জেনে গেলে, বেস কোর্স জেনে গেলে, বাকিগুলো তুমি ট্রাইঅ্যাক্সিয়ালের মাধ্যমে করে নিতে পারবে। তুমি খালি 2 লেয়ার সিস্টেম, তুমি তো ওটা হচ্ছে আমাদের গ্রুপ ইন্ডেক্স মেথডের মাধ্যমেও জানতে পারলে। ধরো পেভমেন্টেরটা তুমি জেনে গেলে গ্রুপ ইন্ডেক্সের মাধ্যমে একটা, আর একটা তুমি জেনে গেলে সিবিআরের মাধ্যমে আর একটা, 3টা জানলে 3টা থেকে 4টা কনভার্ট করো, 4টা থেকে 5টা, 6টা, 7টা, যত খুশি তুমি কনভার্ট করতে পারো। তোমার ইচ্ছা হলো বেস কোর্সের জায়গায় তুমি আর একটা ম্যাটেরিয়াল নেবে, নাও, সেই অনুযায়ী তুমি কমিয়ে দাও ইউজিং দিস ফর্মুলা। সো দিস ফর্মুলা ইজ ইম্পর্টেন্ট ফর ইউর পিএসসি জেই। দাঁড়াও, ট্রাইঅ্যাক্সিয়াল মেথডের যে মূল খাঁচাটা, সে মূল খাঁচাটাই আছে থিকনেস অফ পেভমেন্ট প্রপোর্শনাল টু 1/e টু দি পাওয়ার 1/কিউব। এই কনসেপ্টের উপর বেস করে তুমি কিন্তু ট্রাইঅ্যাক্সিয়াল মেথডে যে কোনো যত লেয়ার সিস্টেম সম্ভব বের করে নিতে পারবে এইটা। এবং আরেকটা যে বললাম যে ES/EP বাড়লে কেন থিকনেসের ভ্যালু তোমার বাড়ছে, সেই জিনিসটা। কারণ কি জেনারেলি ES বাড়লে তোমার থিকনেস বাড়া উচিত, তো তুমি তখন কিন্তু যখন কোরিলেশন করতে যাবে, ESE ধরো তুমি পড়ছো,
জানো যে ইএসসিতে প্রচুর কোরিলেশনের কোশ্চেন আছে, তখন যখন করতে হবে তখন ঘাবড়ে যাবে। এবার একটা জায়গায় বলছে ইএস বাড়লে এটা কমা উচিত, কমছে, আর একটা জায়গায় বলছে ইএস বাড়লে বাড়া উচিত। তো কখন কিভাবে করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। এগেইন বলি, দ্য ফর্মুলা ইজ 3pxy 2 ডেল্টা ইএস তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ইন্টু ইএস বাই ইপি টু দি পাওয়ার 1/3। এই ইএসটা বাড়লে এটা কমছে, কারেক্ট, কিন্তু এই ইএসটা বাড়লে এটা বাড়ছে, সেটা তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু খালি ইএস নয়, ইট ইজ এ রেশিও অফ ইএস অ্যান্ড ইপি। এটা ইন্ডিভিজুয়াল ইএস, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আশা করি বুঝতে পারলে। আমি অনেক চেষ্টা করলাম বোঝানোর, এরপরেও যদি কিছু অসুবিধা থাকে যেমন তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, অবভিয়াসলি করবে, নাম্বার তো দেওয়াই আছে। তো আশা করি অসুবিধা হবে না। নেক্সট আর একটা ক্লাস লাগবে যেটাতে আমরা সিবিআর মেথড পড়াবো, মানে সরি আইআরসি মেথড পড়াবো। আইআরসি মেথডে আমরা কীভাবে ডিজাইন করে থাকি, করিয়ে আমি জিনিসটাকে শেষ করে দেবো, ফ্লেক্সিবল পেমেন্টটা। তারপরে আবার রিজিড পেমেন্টে আমরা আসবো, ঠিক আছে।